নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। এসআইআর নিয়ে আবার ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে গোটা প্রক্রিয়ার বাইরে রেখে সরকারের বিভিন্ন আধিকারিকদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ মমতার। অবশেষে শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় গ্রেফতার ধৃত। নাগরাকাটা থানার পুলিশের হাতে মোট গ্রেফতার 4। পুজো মিটলেও এখনো রাস্তায় পড়ে ব্যানার হোর্ডিং। মেয়রের আবেদন, উদ্যোক্তারা যেন অবিলম্বে খুলে ফেলে বিজ্ঞাপনের ব্যানার হোর্ডিং। কাপ সিরাপ খেয়ে শিশু মৃত্যু, সব রাজ্যকে কড়া নির্দেশ কেন্দ্রের। ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের তরফে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে আরও কড়াভাবে পরীক্ষা করানোর নির্দেশ। শূন্যপদে নিয়োগ, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার ধর্মতলায়। শিয়ালদহ থেকে মিছিল করে নবান্ন পর্যন্ত যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু কিছুটা এগোতেই পুলিশি বাধা, আর তাতে দুপক্ষের সংঘর্ষে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। শূন্যপদে নিয়োগ, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার ধর্মতলায়। এদিন পার্শ্ব শিক্ষকদের মোট 11টি সংগঠন মিলে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। দুপুরে শিয়ালদহ থেকে মিছিল করে নবান্ন পর্যন্ত যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু কিছুটা এগোতে না এগোতে পুলিশি বাধার অভিযোগ ওঠে, আর তাতে দুপক্ষের সংঘর্ষের ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পার্শ্ব শিক্ষকদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমনে যথেষ্ট কড়া অ্যাকশন নিয়েছে পুলিশ, যা কাম্য নয় মোটেও। এই অশান্তির জেরে ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ জায়গায় ভিড়ে ভিড়াক্কার, ব্যাহত হয়েছে যান চলাচলও। একাধিক দাবি আদায়ের জন্য আগেই জোট বেঁধেছিল পার্শ্ব শিক্ষকদের 11টি সংগঠন। তার নাম সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি। এই কমিটি আজ অর্থাৎ 9 অক্টোবর নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। বেশ কয়েক দফা দাবি নিয়ে নবান্নের স্মারকলিপি দেওয়ার কথাও ছিল। সেই মতো শিয়ালদহ থেকে দুপুরে মিছিল করে পার্শ্ব শিক্ষকদের এই সংগঠনের সদস্যরা এসএন ব্যানার্জি রোড ধরে এগিয়ে যায়, কিন্তু ধর্মতলায় কলকাতা পুরসভার সামনে তাদের সেই মিছিল আটকায় পুলিশ। এগোতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে, কিন্তু পুলিশি বাধা মানতে চাননি মিছিলকারীরা। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দিলে তা ভেঙে এগোতে চায় পার্শ্ব শিক্ষকদের একাংশ। গার্ডরেল ভেঙে এগোনোর চেষ্টা করেন তারা, পুলিশে অ্যাকশনের প্রতিরোধের চেষ্টাও করেন। এ নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় গোটা ধর্মতলা চত্বরে। দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। আন্দোলনকারীরা পুলিশে অত্যাচারের অভিযোগও তোলেন। মাঝ রাস্তায় তারা সকলে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পার্শ্ব শিক্ষকরা জানিয়েছেন, যতক্ষণ না তাদের নবান্নে যেতে দেওয়া হবে ততক্ষণ এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহকে মির্জাফর বলে তোপ দাগেন তিনি। আরও একবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নও তোলেন মমতা। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহকে মির্জাফর বলে তোপ দাগেন তিনি। আরও একবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নও তোলেন মমতা। বুধবার বিপর্যস্ত উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে বিপর্যস্ত উত্তরবঙ্গ প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপিকে নিশানা করেন তিনি। বলেন, বলতে খারাপ লাগছে, ভোটের জন্য টাকা আছে, ত্রাণের জন্য টাকা নেই। এটাই এই সরকারের নীতি হয়ে দাঁড়িয়েছে। উল্টে দুর্যোগের মধ্যেও কুৎসার রাজনীতি করে চলেছে বিজেপি। আরও একবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই ইস্যুতে সরাসরি শাহকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, কমিশন বলছে 15 দিনের মধ্যে এসআইআর করতে হবে। কমিশনকে বিজেপির অধীনে নাকি? আসলে সবটাই চলছে অমিত শাহের নির্দেশে, যেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার। এরপর প্রধানমন্ত্রীকে তার পরামর্শ, সব বিষয়ে অমিত শাহকে ভরসা করবেন না। বেশি বিশ্বাস করলে মির্জাফরের মতো পরিণতি হতে পারে। আমি দুঃখিত এই কথা বলতে হচ্ছে। উত্তরবঙ্গের দুর্গত এলাকায় গিয়ে খগেন মুর্মুর আক্রান্ত হওয়ার নেপথ্যের কারণ নিয়েও এদিন সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যে এলাকায় ঘটনা ঘটেছে সেটা তো বিজেপির এলাকা। এমপি এমএলএ সবই বিজেপির। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এটা বিজেপির অভ্যন্তরীণ কোন্দল নয় তো। মুখ্যমন্ত্রীর মতে বন্যা বা দাঙ্গার মতো পরিস্থিতিতে এমন ক্ষোভ হতেই পারে, কারণ ঘরবাড়ি হারিয়ে মানুষের মাথা ঠিক থাকে না। তবে তদন্ত চলছে, কেউ ছাড় পাবে না। এভাবে 30 থেকে 40টা গাড়ি নিয়ে পুলিশ প্রশাসনকে না জানিয়ে দুর্গত এলাকায় ঢুকে পড়া কতটা যুক্তিসঙ্গত? আগে তো মানুষকে উদ্ধার করতে হবে, লোক দেখানো কনভয় কি হবে?
পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ডিভিসিকেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। ত্রাণ দিতে গিয়ে বিজেপি সাংসদ এবং বিজেপি বিধায়কের উপর কেন হামলা? এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুর উপর কেন হামলা? এনআইএ তদন্ত চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার মামলা দায়ের করতে চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছেন আইনজীবী অনিন্দ সুন্দর দাস। এরপরই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আইনজীবীর দাবি, কেন এই ঘটনা তা জানতে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইকে তদন্তের আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে সিবিআই তদন্ত চেয়ে আরও একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। এফআইআরকারী নিজেই এই মামলা দায়ের করেছেন, যেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন জানিয়েছেন। নাগরাকাটায় বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় এই নিয়ে দুটি মামলা দায়ের হল হাইকোর্টে। জানা যাচ্ছে খুব শীঘ্রই এই সংক্রান্ত মামলা শুনানি হতে পারে। এখন দেখার মামলার গতি প্রকৃতি কোন দিকে গড়ায়। প্রবল বর্ষণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে নাগরাকাটায়। একাধিক জায়গায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয়। এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুকে। তাদেরকে লক্ষ্য করে চলেছে ইট বৃষ্টি। ভাঙচুর করা হয়েছে গাড়ি। ইটের আঘাতে আহত হয়েছেন দুই বিজেপি নেতা। শুধু তাই নয়, একেবারে রক্তাক্ত পরিস্থিতি হয় বিজেপি সাংসদদের। জানা যায়, ইটের আঘাতে তার চোখের নিচের হাড় ভেঙে গিয়েছে। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে খগেন মুর্মু চিকিৎসাধীন রয়েছেন, যদিও ছাড়া পেয়েছেন শঙ্কর ঘোষ। ঘটনার পরেই আক্রান্ত খগেন মুর্মুকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বুধবার কলকাতায় ফিরেই উত্তরবঙ্গের দুর্গত এলাকায় গিয়ে খগেন মুর্মুর আক্রান্ত হওয়ার নেপথ্যে কারণ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটা তো বিজেপির এলাকা। এমপি এমএলএ সবই বিজেপির। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এটা বিজেপির অভ্যন্তরীণ কোন্দল নয় তো? মুখ্যমন্ত্রীর মতে, বন্যা বা দাঙ্গার মতো পরিস্থিতিতে এমন ক্ষোভ হতেই পারে, কারণ ঘর বাড়ি হারিয়ে মানুষের মাথা ঠিক থাকে না। তবে তদন্ত চলছে, কেউ ছাড় পাবে না। এভাবে 30-40টা গাড়ি নিয়ে পুলিশ প্রশাসনকে না জানিয়ে দুর্গত এলাকায় ঢুকে পড়া কতটা যুক্তিসঙ্গত? আগে তো মানুষকে উদ্ধার করতে হবে, লোক দেখানো কনভয় কি হবে? ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ইতিমধ্যে 4 জনকে গ্রেফতারও করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। আর এরই মধ্যে এবার মামলা গড়ালো হাইকোর্টে। হাই নিউজ নেটওয়ার্ক। জলঢাকার বাঁধ ভেঙে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এবার বামেরা। প্লাবিত ধূপগুড়ির গোধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার সকালে সেই এলাকার দুর্গতদের সঙ্গে দেখা করেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। জলঢাকার বাঁধ ভেঙে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এবার বামেরা। প্লাবিত ধূপগুড়ির গোধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার সকালে গধেয়ারকুঠির হোগলাপাতা এলাকার দুর্গতরা যারা রেল লাইনের মাঝে তাঁবুতে আশ্রয় নিয়েছে, তাদের সঙ্গে দেখা করেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। এরপর দুটি রেললাইন পেরিয়ে জলঢাকার বাঁধের মূল ভাঙন এলাকা এবং সেখান থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা, যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই এলাকা, তা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বললেন বাম নেত্রী। মীনাক্ষীকে কাছে পেয়ে দুর্গতরা অভিযোগ করেন, দু একবার বিডিও জয়েন্ট বিডিওর সাথে দেখা পেলেও কোনো বড় নেতা মন্ত্রী তাদের ঘরবাড়ির অবস্থা দেখতে আসেনি। এলাকায় পড়ে রয়েছে মৃত গবাদি পশু, দুর্গন্ধে অতিষ্ঠ দুর্গতরা। প্রয়োজনীয় ওষুধ দরকার তাদের মূল দাবি বাঁধ ঘরবাড়িগুলি নির্মাণ করে দেওয়ার। দুর্গতদের সঙ্গে কথা বলে মীনাক্ষীর বক্তব্য, গোটা ধূপগুড়িকে থাকতে হবে। যে বাঁধ যদি ওইটা নষ্ট হয়ে যায়, ধূপগুড়ি বাঁচবে না। ধূপগুড়ি বাঁচানোর জন্য ধূপগুড়ি বিডিওর অফিসের সামনে বসতে হবে। হ্যাঁ, ঠিক। আমাদেরকে নিয়ে যান, 4-5 জন নিয়ে যান, আমরা যাবো তোমাদের সাথে। যাই দেখি কি বলে। সময় দেন, সেই সময় চলে গেলে সবাই মিলে ধরবো। মিসিং তালিকা তো তৈরি করেছিল আপনারা আলাদা। আমরা একটা ফর্ম দিয়ে যাবো একটু পরে, সেই ফর্মে সব লেখা আছে, হাঁস, মুরগি, ঠিক আছে, ছাগল। ওই ভাই ফর্মটা ফিল আপ করো। ফিল আপ করে কোথায় দিব তোমার? আমাদের কাছে জমা দিলে অঞ্চলে জমা দিলে হবে। আপনাদের কাছেই সব থাকবে। এদিন মীনাক্ষী মুখার্জি বলেন, দুর্গতদের পুনর্বাসন নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। আপনি সবাই দেখতে পাচ্ছি, সরকার দেখতে পাচ্ছে না।
রাজ্য সরকারকে মানবিক হতে হবে। বাড়ি ভিটে সব গিয়েছে, কেউ বিনা লড়াইয়ে ছেড়ে দেবে না করছে, কিন্তু এখন থেকে সরকারকে পরিকল্পনা করতে হবে, নইলে এদের বাড়ি ঘর দোর এমনিতেই তো গরিব লোক, খাটে তবে খায়। দেখতে পেলেন যে বিপজ্জনকভাবে রেল লাইনের মাঝে রয়েছে তাঁবু খাটিয়ে, তো সরকার থেকে তখন তাহলে আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, সরকার দেখতে পাচ্ছে না। বাঁধের জন্য কি জানালো ওনারা? ওরা তো যা জানালেন আপনারা তো শুনলেন, আমাদেরকে এইটা শুনতে হবে যে ভিডিও কি বলছেন। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বাংলা শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করতে বিশেষ শিবির চালু করল রাজ্য সরকার। কৃষকদের সঙ্গে কথা বলে তাদের নাম যাতে দ্রুত বীমায় নথিভুক্ত হয় তার ব্যবস্থাও করছে কৃষি দফতরের আধিকারিকরা। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বাংলা শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করতে বিশেষ শিবির চালু করল রাজ্য সরকার। কৃষি দফতরের আধিকারিকরা কৃষকদের সঙ্গে কথা বলে তাদের নাম যাতে দ্রুত বীমায় নথিভুক্ত হয় তার ব্যবস্থা করছে। নবান্ন সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের 4 জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, তবে ক্ষতির পরিমাণ কত তা এখনই চূড়ান্ত করা যাচ্ছে না। প্রাথমিক সমীক্ষায় শাকসবজি ও ফসল ব্যাপকভাবে নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ ক্ষতি হয়েছে ধান ও ভুট্টা চাষের। আপাতত যে তথ্য নবান্নের কাছে এসেছে তাতে প্রায় 18,452 হেক্টরের বেশি কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলার চাষের জমি, সেখানে প্রায় 13,953 হেক্টর জমি প্লাবিত। আলিপুরদুয়ারে 3,495 হেক্টর, দার্জিলিংয়ে 582 হেক্টর এবং কোচবিহারে 422 হেক্টর কৃষি জমি জলমগ্ন হয়েছে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবারে উত্তরবঙ্গে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পঞ্চায়েত মন্ত্রী তথা কৃষি বিশেষজ্ঞ প্রদীপ মজুমদার। বেশ কিছু ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সেখানকার পরিস্থিতি দেখেছেন তিনি। কৃষিক্ষেত্রে ক্ষতির বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীকে জমাও দেবেন তিনি। এর পাশাপাশি সাধারণ মানুষ যাতে আগামী দিনগুলিতে ন্যায্য মূল্যে শাকসবজি পান তার জন্য কৃষি বিপণন দপ্তর অতিরিক্ত 29টি চলমান সুফল বাংলা স্টল চালু করেছে। সুফল বাংলার বিভিন্ন কেন্দ্র থেকে 150 কুইন্টাল আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রীও পাঠানো হচ্ছে দুর্গত এলাকা ত্রাণ শিবিরগুলিতে। হাই নিউজ নেটওয়ার্ক। দুর্গাপুজো মিটে গিয়েছে, কিন্তু এখনো রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে ব্যানার হোর্ডিং, যা দেখে ক্ষুব্ধ মেয়র ফিরহাদ হাকিমের আবেদন উদ্যোক্তারা যেন অবিলম্বে খুলে ফেলে বিজ্ঞাপনের ব্যানার হোর্ডিং। দুর্গাপুজো উপলক্ষে কলকাতায় মুড়ে ফেলা বিজ্ঞাপনী ব্যানার হোর্ডিং লক্ষ্মী পুজোর পরও অধিকাংশ জায়গাতেই খোলা হয়নি। ক্ষুব্ধ মেয়র ফিরহাদ হাকিমের আবেদন অবিলম্বে বিজ্ঞাপনের ব্যানার হোর্ডিং খুলে ফেলুন উদ্যোক্তারা। বুধবার ছিল শহরের সব মণ্ডপ খুলে ফেলার শেষ দিন, কিন্তু উত্তর থেকে দক্ষিণ মহানগরীর প্রায় সব এলাকায় প্রতিমা বিসর্জন হলেও কোথাও আধখোলা মণ্ডপ, কোথাও মণ্ডপ খুলে নিলেও মঞ্চ পড়ে রয়েছে। পাশে ডাই করে ফেলে রাখা হয়েছে বাঁশ, আবার অনেক রাস্তার ধারে বাঁশের রেলিং। বড় বড় বিজ্ঞাপনের কাঠামো, ব্যানার, হোর্ডিংও বহাল রয়েছে। উদ্বিগ্ন মেয়র বুধবার পৌরসভায় জানিয়েছেন, এর ফলে পথচারীদের যানবাহনের চলাচলের সমস্যা হচ্ছে। পুজো উদ্যোক্তাদের কাছে অনুরোধ, এবার কলকাতাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। ফিরহাদ হাকিম আরও বলেন, এখনো বৃষ্টি হচ্ছে, মণ্ডপের নিচে মঞ্চে জল জমে মশার উৎপাত বাড়বে। যদিও কলকাতায় ডেঙ্গু আক্রান্ত কম, কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার জন্য পুজো উদ্যোক্তারা যেন স্প্রে করেন। পাশাপাশি এক প্রশ্নের উত্তরে মেয়র জানিয়েছেন, ধাপায় আর ভাগার নয়, প্রসেসিং ইউনিট তৈরি করবে পৌরসভা। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে 3 বছরের মধ্যে এই ইউনিট তৈরি হবে। পৌরসভার নিজস্ব জমিতেই হবে। হাই নিউজ নেটওয়ার্ক। কাপ সিরাপ খেয়ে একদিনেই আরও 4 শিশুর মৃত্যু। সব রাজ্যকে এবার কড়া নির্দেশ কেন্দ্রের। এর আগেও একাধিক পরীক্ষায় ধরা পড়েছে যে ডায়াথিলিন গ্লাইকল এবং ইথালিন গ্লাইকলের মতো বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সলভেন্ট কাপ সিরাপে মিশে রয়েছে। কাপ সিরাপ খেয়ে শিশু মৃত্যু। 20 শিশু মৃত্যুর পর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে কোল্ড রিপ সিরাপকে। চলছে তদন্ত। এরই মধ্যে এবার কড়া নির্দেশ এলো কেন্দ্রের তরফ থেকেও। ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসের তরফে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে
ফার্মাসিউটিক্যাল পণ্যের আরও কড়াভাবে পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। শিশু মৃত্যুর সংখ্যা আগে ছিল 16। গত 24 ঘণ্টাতেই নতুন করে 4 শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মধ্যপ্রদেশে। তদন্তে জানা গিয়েছে বেশ কিছু কাপ সিরাপ যা 4 বছরের নিচে শিশুদের দেওয়াই উচিত নয় তা দেদার বিক্রি হচ্ছে। এরপরই কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ড্রাগ কন্ট্রোলারদের বলা হয়েছে যে ওষুধ তৈরির কাঁচামালের প্রত্যেকটি ব্যাচ যেন পরীক্ষা করা হয় এবং ওষুধ তৈরির পরেও অর্থাৎ তৈরি ফর্মুলেশনও সঠিকভাবে পরীক্ষা করা হয় বিক্রি বা ব্যবহারের আগে। প্রসঙ্গত, সম্প্রতি যেমন মধ্যপ্রদেশ, রাজস্থানে কাপ সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনা সামনে এসেছে, তেমনি গত বছর গামিবিয়া ও উজবেকিস্তানেও ভারতে তৈরি কাপ সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। এর আগেও একাধিক পরীক্ষায় ধরা পড়েছে যে ডায়াথিলিন গ্লাইকল বা ইথালিন গ্লাইকলের মতো বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সলভেন্ট কাপ সিরাপে মিশে রয়েছে। যদি ওষুধ তৈরির আগেই কাঁচামাল পরীক্ষা করা হতো তাহলে এত মৃত্যু এড়ানো যেত। ডিসিজিআই এর তরফে নির্দেশিকায় স্পষ্ট লেখা হয়েছে যে একাধিক ওষুধ প্রস্তুতকারক প্রত্যেকটি এক্সপেরিমেন্ট ব্যাচ পরীক্ষা করছেন না। এই ধরনের গাফিলতির জেরেই এমন ঘটনা ঘটছে। ড্রাগ প্রস্তুতের যে নিয়ম রয়েছে, অর্থাৎ কাঁচামাল ও প্রস্তুত ওষুধ উভয়েরই পরীক্ষা করতে হবে, তা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। স্বীকৃত ভেন্ডারদের থেকেই একমাত্র কাঁচামাল কিনতে বলা হয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রদেশের চিন্দওয়ারায় বিক্রি হওয়া কোল্ড ড্রিপ সিরাপে ডায়াথিলিন গ্লাইকলের উপস্থিতি পাওয়া গিয়েছে, তাও আবার নির্ধারিত সীমার 500 গুণ বেশি। সিরাপ খেয়ে এখনও হাসপাতালে ভর্তি 6 শিশু। তাদের অবস্থা সংকটজনক। শিশুরা খেয়েছিল এমন 19টি সিরাপের নমুনা সংগ্রহ করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফেও 6টি রাজ্যে তল্লাশি শুরু হয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কেরল ও মহারাষ্ট্রে কোল্ড ড্রিপ সিরাপ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ক্ষমতা এলে প্রতি পরিবারকে সরকারি চাকরি, মোদীকে টেক্কা দিয়ে বড় ঘোষণা তেজস্বী যাদবের। চমকে এটাই বোঝা যাচ্ছে বেকারত্ব এবং কর্মসংস্থান এবার বিহার ভোটের বড় ইস্যু। অধুনা বিহারের বিরোধী জোট মহাগঠবন্ধন ক্ষমতায় এলেই সেই রাজ্যের প্রত্যেকটি পরিবারের এক একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। বিহারের বিধানসভা নির্বাচনের প্রাককালে এমনই প্রতিশ্রুতি দিলেন রাষ্ট্রীয় জনতা দল এর নেতা লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। নতুন সরকার দায়িত্ব নেবার পর 20 দিনের মধ্যেই এই সংক্রান্ত আইন পাশ করানো হবে বলে জানিয়েছেন বিহারের বিরোধী দলনেতা। বৃহস্পতিবার পাটনায় একটি সাংবাদিক বৈঠকে তেজস্বী জানান, আমাদের সরকার ক্ষমতায় আসার পর যে পরিবারগুলিতে কেউ সরকারি চাকরি করেন না, সেই পরিবারগুলির একজনের সরকারি চাকরি সুনিশ্চিত করব। তার জন্য আমরা 20 দিনের মধ্যেই নতুন আইন তৈরি করব। 20 মাসের মধ্যে এমন কোনো বাড়ি থাকবে না যেখানকার কোনো সদস্য সরকারি চাকরি করেন না। পরে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, নতুন বিশেষ কর্মসংস্থান আইনে 20 মাসের মধ্যে বিহারের প্রত্যেকটি পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। জেডিইউ নেতা নীতিশ কুমারের সঙ্গে জোট বেঁধে সরকার চালানোর সময় তার দল 17 মাসে 5 লক্ষ চাকরি দিয়েছিল বলেও জানিয়েছেন তেজস্বী। ভোটের আগে বিভিন্ন দল হরেক রকম প্রতিশ্রুতি দিয়ে থাকে। বহু সময় দলগুলির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও ওঠে। বিষয়টি আজ করেই নিজেই সকলকে আশ্বস্ত করেছেন তেজস্বী। তিনি জানান, আমরা বিজ্ঞানসম্মতভাবে সমীক্ষা করেছি। সমীক্ষার ভিত্তিতে প্রত্যেকটি পরিবারের তথ্য আমাদের কাছে রয়েছে। প্রতিশ্রুতি যখন দিয়েছি তখন আমি কথা দিচ্ছি যে আমি যতটা পারবো ততটাই শুধু বলবো। তারপরেই বিজেপি জেডিইউ সরকারকে খোঁচা দিয়ে তিনি বলেন, এটা জুমলাবাজি নয়, আমরা কাউকে ঠকাবো না। তেজস্বীর প্রমাণ দেখানোর প্রয়োজন নেই। বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে একই সঙ্গে বিজেপি এবং জেডিইউকে আক্রমণ শানিয়েছেন তেজস্বী। গত 20 বছর বিহারে বেকার সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। মনে করা হচ্ছে নির্বাচনী ইস্তেহারে এই প্রতিশ্রুতির কথা উল্লেখ করে যুব সম্প্রদায়ের ভোট নিজেদের ঝুলিতে ভরতে চাইছেন তেজস্বী। ইতিমধ্যে সমাজের এই অংশের ভোট নিজেদের অনুকূলে আনতে বেকার ভাতার পরিধি বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ।
এতদিন বিহারে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা তরুণ তরুণীরা প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাতা পেতেন। নীতিশের ঘোষণার পর 20-25 বছর বয়সী স্নাতক পাস তরুণ তরুণীরাও 2 বছরের জন্য প্রতি মাসে ওই টাকা পাবেন। সোমবার বিহারে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এবার 2 দফা নির্বাচন হবে বিহারে। প্রথম দফা নির্বাচন হবে নভেম্বরের 6 তারিখ। প্রথমে 121টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফা নির্বাচন হবে 11 নভেম্বর। ভোট গ্রহণ হবে 122টি বিধানসভা কেন্দ্রে। গণনা এবং ফল ঘোষণা হবে 14 নভেম্বর। লড়াই মূলত আরজেডি, কংগ্রেস, বাম দলগুলি নিয়ে তৈরি হওয়া জোট মহাগঠবন্ধনের সঙ্গে বিজেপি, জেডিইউ জোট এনডিএর মধ্যে। লড়াইয়ে রয়েছে ভোট কুশলী প্রশান্ত কিশোর বা পিকের জন সুরজ পার্টিও। অধুনা প্রয়াত রামবিলাস পাসোয়ানের দল এলজেপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে এখনও আলোচনা চালাচ্ছে বিজেপি। হাই নিউজ নেটওয়ার্ক। মৈত্রীর বার্তা। আফগানিস্তানে ভারতীয় পর্যটককে ভাই বলে সম্বোধন করলেন এক তালিবান নেতা। এমনকি ওই পর্যটকের পাসপোর্ট পর্যন্ত চেক করেননি তিনি। গোটা ঘটনাটি ভারতীয় যুবকের হেলমেটে থাকা ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিওটি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়েও পড়েছে। মৈত্রীর বার্তা। আফগানিস্তানে ভারতীয় পর্যটককে ভাই বলে সম্বোধন করলেন এক তালিবান নেতা। এমনকি ওই পর্যটকের পাসপোর্ট পর্যন্ত চেক করেননি তিনি। গোটা ঘটনাটি ভারতীয় যুবকের হেলমেটে থাকা ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিওটি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে আফগানিস্তানের রাস্তা দিয়ে একটি মোটর বাইকে করে ওই পর্যটক যাচ্ছিলেন। পথে এক তালিবান নেতা পাসপোর্ট পরীক্ষার জন্য তার রাস্তা আটকায়। এরপরই যুবকের পাসপোর্টে ভারত নাম দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় তিনি। ভাই সম্বোধন করে ওই পর্যটককে বলেন, ভারত আফগানিস্তান ভাই ভাই, কোনো সমস্যা নেই, পাসপোর্ট পরীক্ষা করার দরকার নেই, প্রয়োজন নেই কোনো চেকিং এরও। এরপরে ওই পর্যটককে রাস্তা ছেড়ে দেওয়া হয়। ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসিত হয়েছে নেটিজেনদের কাছে। উল্লেখ্য, চলতি মাসেই ভারত সফরে আসতে পারেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। তালিবান মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে কূটনৈতিক চাপানুতর। মনে করা হচ্ছে হয়তো মুত্তাকির এই সফরে তালিবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে ভারত। আফগানিস্তানের বিদেশমন্ত্রী হলেও এতদিন মুত্তাকির বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা ছিল রাষ্ট্রসংঘের। সম্প্রতি সেই আংশিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাষ্ট্রসংঘ। এরপর গত শনিবার মুত্তাকির ভারত সফরের কথা প্রকাশ্যে এসেছে। অন্যদিকে বুধবার আফগানিস্তানের বগরাম বায়ুসেনা ঘাঁটি ইস্যুতে তালিবানের পাশে দাঁড়িয়েছে ভারত। সব মিলিয়ে বর্তমানে আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক একটি নতুন মাত্রা পাচ্ছে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। হাই নিউজ নেটওয়ার্ক। বড় জয় দিয়ে আইএফএ শিল্ড অভিযান শুরু করল মোহনবাগান। বৃহস্পতিবার বিতর্কের আবহে খেলা শুরু হয় কিশোর ভারতী স্টেডিয়ামে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ আই লিগের দল গোকুলাম কেরালা এফসিকে 5-1 গোলে উড়িয়ে দিলেন মলিনার ছেলেরা। বড় জয় দিয়ে আইএফএ শিল্ড অভিযান শুরু করল মোহনবাগান। বৃহস্পতিবার বিতর্কের আবহে শুরু কিশোর ভারতী স্টেডিয়ামে শুরু হলো ম্যাচ। তবে দিমিত্রি রবসনরা বিতর্কের জবাব মাঠে দেওয়ার পণ করেই নেমেছিলেন। প্রথম ম্যাচে প্রতিপক্ষ আই লিগের দল গোকুলাম কেরালা এফসিকে 5-1 গোলে উড়িয়ে দিলেন জোসে মলিনার ছেলেরা। ডুরান্টের কোয়ার্টার ফাইনালে হারের ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছিল মোহনবাগানকে। সব দিক বিচার করে মুহূর্তে যথেষ্টই চাপে ছিল মোহনবাগান। তাই যেন তেন প্রকারে ম্যাচ জয়কে পাখির চোখ করেছিলেন সবুজ মেরুন ফুটবলাররা। জাতীয় দলের হয়ে ব্যস্ত লিস্টন কোলাসো, দীপক টাংরি ও শাহল আব্দুল সামাদ। বয়সভিত্তিক জাতীয় দলে রয়েছেন সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাসরা। এদের ছাড়াই আপাতত দল সাজিয়েছিলেন মলিনা। এদিন শুরু থেকেই গোছানো ফুটবল উপহার দেয় মোহনবাগান। আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে থাকেন কিয়ান থেকে মনভীর, রবসন থেকে ম্যাকলারেনরা। এর ফলও মেলে হাতে নাতে। শুরুতেই আলবার্তো রদ্রিগেজের গোলে এগিয়ে যায় মোহনবাগান। গোল হজম করার পর দমে যায়নি গোকুলাম কেরালার ফুটবলাররাও। খেলার গতির বিরুদ্ধে গিয়ে বেশ কয়েকবার সবুজ মেরুন রক্ষণে উঠে আসছিলেন তারা। বাগান রক্ষণ আঁটো-সাঁটো ছিল। এরই মধ্যে অবশ্য জেমি ম্যাকলারেন ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধে খেলার ফলাফল ছিল মোহনবাগানের পক্ষে 2-0।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আত্মঘাতী গোলে ব্যবধান কমায় গোকুলাম। তাতে অবশ্য লাভের লাভ কিছুই হয়নি। এরপর কার্যত আরও তেড়ে ফুরে ওঠে মোহনবাগান। একে একে বিপক্ষের জালে বল জড়িয়ে দেন রবসন ম্যাকলারেনরা। মোহনবাগানের হয়ে জোড়া গোল করেন আলবার্তো এবং ম্যাকলারেন, একটি গোল রবসনের। শেষ পর্যন্ত 5-1 গোলে জয় পেয়ে মাঠ ছাড়েন সবুজ মেরুন ব্রিগেড। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।